চৈত্রের সন্ধ্যায় শীতের আমেজ, যদিও প্রাকৃতিক পরিবর্তন, জানি না রাজনৈতিকভাবে পরিবর্তন হবে কিনা। এটা মেমারি যিনি বাম প্রার্থী কিষাণু ভদ্র, উনি বলতে পারেন। এটা ইডেন খাল যেখানে দাঁড়িয়ে আছি, কিষাণু দাস স্বাগত, অভিনন্দন। নমস্কার। সেটা ছিল চৈত্র মাসেই শীতের আমেজ। হ্যাঁ, একদম। তো শীত শীত করছে, আর শুরুই করলাম যে তাদের আবহাওয়া পরিবর্তনের সঙ্গে রাজনীতি পরিবর্তন হবে কিনা। কারণ যে মাটিতে আপনি রাজনীতিটা করছেন সেটা হচ্ছে হরেকৃষ্ণ কুমারের মাটি, একদম। এবং যে মাটি অন্তত বিনা কুমারের মাটি, বামপন্থীদের মাটি, এবং ভিয়েতনাম বলা হতো। বামপন্থী যখন ক্ষমতায় আসার আগে হরেকৃষ্ণ কুমারের ভূমিকা ভূ সংস্কার নিয়ে সবাই জানেন। আপনি তাদের উত্তরসূরি, অনেকটা প্রজন্মের প্রজন্মের পর। এখানে মহারানী কুমার বিধায়ক ছিলেন, এখনো মন্টুদা আছেন, মানে হরেকৃষ্ণ ছেলে আছেন। তো কিষাণ ভদ্র, আপনি তো গোটা এলাকা ঘুরছেন, মূলত আপনাদের অধিকারের প্রশ্নে অনেক কথা বলছেন। এই ইডেন খাল সংস্কার নিয়ে বহু দাবি হয়েছে। তো শুরু করলাম হরেকৃষ্ণ কুমার, প্রয়াত হরেকৃষ্ণ কুমার শুরু করে মহারানী কুমার, আজকের প্রজন্মের আপনি কিষাণ ভদ্র। এতগুলো সামগ্রিক প্রেক্ষাপট আসলে যাদের নাম করলাম, কতটা শক্ত মনে হচ্ছে, এবং তাদের রাজ যে সরণি ছিল, সে সরণি অত্যন্ত ভয়ঙ্কর ছিল, এবং তারপর এই জায়গায় দাঁড়িয়েছেন। নিশ্চিতভাবেই মেমারি বিধানসভার গৌরবান্বিত অধ্যায় বামপন্থীদের আছে। এখনো পর্যন্ত মানুষের মনে সেই ভালো লাগাটা আছে, কিন্তু এটা ঠিক যে রাজনীতি একটা পাটিগণিতের সরল নিয়মে চলে না। নিশ্চিতভাবেই এখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা বেড়েছে। ৭৭-এর আগে আধা ফ্যাসিস্ট সরকার ৭২ এই সময়ের আক্রমণকে প্রতিহত করেও যোগ্য নেতৃত্ব বিনয় কুমার এবং হরেকৃষ্ণ কুমারদের নেতৃত্বে পার্টি যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, আজ আমাদের সেই জায়গাটায় অনেকগুলো ঘাটতি নিশ্চিতভাবেই লক্ষণীয়। কিন্তু তার মধ্যে দিয়েও গত 15 বছরে লাগাতার আক্রমণ, লাগাতার দুর্নীতি, মানুষের প্রতি যে একটা চরম, সে চাষি হোক, এই অঞ্চল বিস্তীর্ণ এলাকা, চাষের এলাকা, এই মুহূর্তে আলুর দাম মারাত্মকভাবে, চাষিরা আলু চাষ করেছেন যারা, তারা ক্ষতিগ্রস্ত। আপনি খোঁজ নিয়ে জানতে পারবেন যে 160 টাকা, 70 টাকা, 80 টাকায় আলু বিক্রি হচ্ছে, আর সেই আলু যে বস্তায় ভরতে হচ্ছে তার 15 টাকা, 10 টাকা, 12 টাকার বস্তা এখন 40 টাকাতে হচ্ছে, লাইন দিয়ে লোককে কিনতে হচ্ছে। এই সামগ্রিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমরা অতীত গৌরবকে স্পর্শ করতে না পারলেও তবুও আমরা বেশ খানিকটা এগোতে পারবো এই অঞ্চলের, এবং এই অঞ্চলটা কিছুটা হলেও আবার বামমুখী হচ্ছে, এটা আমাদের এই অঞ্চলের উপলব্ধি, অন্তত সেই কথাই বলে। কিষাণু অতীতের গৌরবটা হয়তো গৌরবান্বিত করতে পারবেন না, আপনি বলছেন, কিন্তু হিত গৌরব ফেরানোর ক্ষেত্রে কিছুটা তো কৌলিন্য বজায় রাখতে পারবেন। নিশ্চিত নিশ্চিত, এটা ব্যক্তি আমি বা ব্যক্তি পার্টি নয়, সামগ্রিক মানুষের মধ্যে এই উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি যখন প্রচারে যাচ্ছি। শুধু তাই নয়, মানে যে মানুষগুলো একসময় আমাদের কাছ থেকে মুখ ফিরিয়েছিলেন, তারাও আজকে আমাদের পথে বেয়ে আসতে চাইছেন, আমাদের পতাকা তলে তারা সুসংহত হচ্ছে। এটা আমাদের কাছে একটা নতুন অধ্যায় বলেই মনে হয়। যেখানে দাঁড়িয়ে আছি সেটা উদ্বাস্তু অধ্যুষিত এলাকা, যাদের বলা হয় রিফিউজি বলা হয়। বস্তি উন্নয়নে আপনাদের ভূমিকা রয়েছে, বা আপনারা সারা বাংলা জুড়ে কি করেছে সেটা জ্যোতিবাবু থেকে শুরু করে হরেকৃষ্ণ কুমার সকলেই জানেন, এবং আমরা তো ইতিহাসে পড়েছি, আমরা তো শুনেছি বাপ কাকাদের কাছ থেকে। এই যে ভূমি সংস্কার এবং ভূমির আমল পরিবর্তন, চেহারা চরিত্রগত পরিবর্তন হলো এই অঞ্চলগুলোতে, এবং কিছু জমি হাঙররা কার্যত চেহারা পরিবর্তন করে জমির ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে। আর এই ইডেন খালের তো পুনঃ সংস্কারের দাবিতে দীর্ঘদিনে, তো এই যে জমি হাঙররা এই ভূমি সংস্কারের পরিবর্তনটাকে পরিবর্তিত অবস্থার সঙ্গে নিয়ে গেল, তো এর তো জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। নিশ্চিতভাবে, শুধু তাই নয়, মানে এখন চাষের জমি যেভাবে লুণ্ঠিত হচ্ছে, শুধু তাই না, একটা নতুন একটা কালচার তৈরি হয়েছে, মানে জমি মাফিয়া বলতে পারেন আপনি। আমাদের এই অঞ্চলটাতে তার প্রভাব পড়েছে। এখানে একদম কৃষি নির্ভর জায়গা ছিল, মানুষ কৃষি ক্ষেত্রেই একটা বড় অংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল ছিল। আজকে রাস্তা লাগোয়া বেশিরভাগ জমি হচ্ছে দখল হচ্ছে, চাষিদের চাপ দিয়ে সেই জমি বিক্রি করা, সামনের রাস্তায় চাষিদের ট্রাক্টর নামতে না দেওয়া, সামনের জমিটা প্লটিং করে আটকে দেওয়া, এসব লাগাতার অভিযোগ চলছে। একটুখানি দূরবর্তী, এর পরবর্তী পঞ্চায়েত দোলইবাজার 2, আপনি সেই অঞ্চলে দেখবেন দামোদরের দুধার পালি নিয়ে যে ধরনের মানে প্রতিদিন প্রপাকাণ্ডা চলছে, এবং একে অপরের বিরুদ্ধে। আমরা সরকার পক্ষের দুই দলের গোষ্ঠীদ্বন্দ্বের মূল উৎসই হচ্ছে এই বালি মাফিয়াদের একটা বড় চক্র, এবং সেটা দারুণভাবে মানুষদের ক্ষতি করছে। শুধু মানুষদের ক্ষতি করছে এটা নয়, এই এলাকার পরিবেশেরও একটা দারুণ আমূল পরিবর্তন এনেছে।
এবং আপনারা এই কিছুদিন আগেও নিশ্চিতভাবে আপনি জানবেন সাংবাদিক বন্ধু হিসাবে যে আমরা সদরঘাটে ব্রিজের যে কি দুরবস্থা ছিল, একইভাবে গোটা দামোদর উপত্যকা বিশেষ করে দক্ষিণ দামোদর এই নিম্ন অংশে দারুণভাবে এই অত্যাচার মানুষকে শুধু তাই নয় পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। মানুষ অবশ্যই এর থেকে পরিত্রাণ পেতে চাইছে। বিষয় সেটা হচ্ছে যে দামোদর হচ্ছে মামা আর ভাগনা হচ্ছে শাসক দল। মামা ভাগনাকে বলেছে যে তুমি ওখানে নামো, আর এই মামা বলেনি ভাগনাকে নামতে, কিন্তু ভাগনারা মামার ঘাড়ি চেপে গেছে, মানে দামোদরে চেপে গেছে। একদম ছোটনাগপুর মালভূমিতে ইতিহাস তার সৃষ্টি, কিন্তু ক্ষতিগ্রস্ত অঞ্চল এলাকা যেভাবে হয়েছে, আপনি যেটা বলছিলেন জমি এবং হচ্ছে বলছেন বালি, শুধু তাই নয়, একটা সময় হাই চপ্পল পরে ঘুরতো, স্যান্ডেল পরে ঘুরতো, সাইকেলে চেপে ঘুরতো। আজকে তারা, আপনার কাছে নিশ্চয়ই তার নির্দিষ্ট পরিসংখ্যান আছে, আজ তারা কোটিপতি শুধুমাত্র মামাকে সামনে রেখে। মানেন এটা? নিশ্চিতভাবে এটা আমরা মানার ব্যাপার না, এটা দিনের আলোর মতো পরিস্থিতি। আমার অভিযোগ ঠিকঠাক একদম। আচ্ছা, এটা এই অঞ্চলের মানুষ, আপনি যদি কান পাতেন, এক সময় এই সরকার পক্ষে রাজনীতি করত, সরকার পক্ষ যখন সরকারি ছিল না সেই সময় রাজনীতি করত। আজকে তারা একটা বড় অংশ সেই রাজনৈতিক প্রকাকাণ্ডা থেকে নিজেদের সরিয়ে রেখেছে। আপনি তাদের কাছেও যদি খোঁজ নেন, তারাও নিশ্চিতভাবে তাদের নেতৃত্ব সম্পর্কে আপনি যে অভিযোগটা করলেন, তারা অভিযোগ শুধু নয়, তথ্য প্রমাণ সহ আপনাকে অভিযোগ করবে। এটা দিনের আলোর পরিষ্কার। এটা নিয়ে নতুন করে আলাদা করে কারুর সামনে এটাকে উত্থাপন করবে এবং তারপরে সাধারণ মানুষ বুঝবেন, বিষয়টা এরকম নয়। এবার একটু মামা ভাগনাতে বেরিয়ে আসি। সবসময় মামা ভাগনা বললে আবার রেগে যাবে ওরা। শহরে আসুন মেমারিতে, মেমারি পৌরসভা ছোট পৌরসভা, খুব বেশি দিন তার বয়স না, আপনার ক্ষমতা থাকার সময়, তাই তো হওয়া। হ্যাঁ, এখানে অমৃত প্রকল্প 2 রাস্তা খোলা হলো, পানীয় জল দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারের টাকা, যদিও বলছে রাজ্য আমাদের টাকা বলে দাবি করে, যে বিপুলভাবে রাস্তা ক্ষতিগ্রস্ত হলো। আর এখানে যে পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে, তার টেন্ডার হয়েছে কিনা আপনি বলতে পারবেন, জল আদৌ পেয়েছে কিনা আপনি বলতে পারবেন, অমৃত প্রকল্প 2 এর কি পরিস্থিতি? অমৃত প্রকল্পের 2টা রাস্তার দুরবস্থাটাই একমাত্র তার প্রমাণ। আর তাকে কেন্দ্র করে আর কোনো উন্নয়ন কিন্তু মেমারিবাসীর চোখে পড়েছে বলে আমরাও উন্নয়ন বলছি না, এটা উন্নয়ন পাওয়া যাচ্ছে। আমি সেটাই বলছি যে পরিস্থিতি যা, উন্নয়ন দেখতে মানুষের উন্নয়নের তো একটা পার্সপেক্টিভ আছে, কিন্তু এই উন্নয়নটা আমরা দেখলাম খোরাখুরির মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকলো। সেই নিয়ে আগামী দিনে এটাকে কার্যকারী করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত, আরো বেশি পরিকল্পনা মাফিক এই কাজ করার প্রয়োজন ছিল। এবং প্রতিদিন একটা দুর্বিষহ যন্ত্রণা, সবগুলো প্রধান রাস্তা তা খোরাখুরি হয়েছে, এবং সেটা যে আরো পরিপাটি করে সেটাকে আবার নতুন 15 জায়গায় ফিরিয়ে আনার যে উদ্যোগ আমরা দেখিনি। দোকানদাররা তাদের সামনে নিজেরা তাদের পরিশ্রম করে রাস্তা কিছুটা হলো তাদের দোকানের সামনে ন্যূনতম বেচা কেনার পরিসর তৈরি করেছে। এটা প্রতিদিনকার চরিত্র মেমারিতে এই অমৃত প্রকল্প চালু হওয়ার পরে। মানে আপনি ঘুরতে ভালোবাসেন? কোথাও ঘুরতে যান? না, এমনি আমার রাজনৈতিক পাহাড়ে যান, ঘুরতে যান? আমার পেশাগত কারণে আমি একটা সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম, সেই পেশাগত কারণে আমি পশ্চিমবাংলার বাইরেও 2-1 জায়গায় গেছি। পাহাড়ে যান তো? ছোটনাগপুর মালভূমি গেছেন? হ্যাঁ, এই এলাকাগুলো আমি গেছি। তাহলে কি রাস্তায় মেমারি যা খরা হয়েছে কি ছোটনাগপুর মালভূমি বলা যাবে? আপনি যেভাবে বলছেন আমি খুব বেশি অস্বীকার করতে পারবো না যে আপনি যেভাবে মানে চড়াই উৎরাই এবং যেভাবে অবিন্যস্ত পাহাড়ি অঞ্চলের পথগুলো থাকে, আপনি 2-4টে রাস্তা তো অবশ্যই সেই রকম ভূমিকা। শুধু আমরা বলছি, অভিযোগ করছি এমন নয়, এটা সাধারণ মানুষের কণ্ঠস্বর, যেটা আমরা শুনে আপনাদের বলছি। নিশ্চিতভাবে এটা একটা মর্মান্তিক বিষয় এবং অনেক মানুষের এখানে সমস্যাও ঘটেছে। টোটো চালকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিছু কিছু রাস্তায় তারা তাদের প্যাসেঞ্জার নিয়ে যেতে চাইছে না, অতিরিক্ত ভাড়া চাইছে। এসব অভিযোগ তো প্রতিদিনকার নিত্য নৈমিত্তিক বিষয়। আরেকটা অভিযোগ শুনলাম, আপনিও জানেন, নাম করবো না, মেমারি বাস স্ট্যান্ডের কাছে বিখ্যাত মিষ্টির দোকান আছে, সবাই নাম করবো না, কারো নাম করে ফেললে আমি পাবলিসিটি দেবো না। আর সেখানে হচ্ছে পৌরসভা বললো মা ক্যান্টিন হবে বলছে, এখন ওপরে একটা বাজার হয়েছে। এই গোলযোগ আর গন্ডগোলের ব্যাপার, মা ভাগ্নের মতো গল্প। একটা দোকান, তারপর বাজার, তারপর সামনে মা ক্যান্টিন, বাস স্ট্যান্ড সামনে, বহু বাস বন্ধ, পৌরসভার ভূমিকা, এই সামগ্রিক একটা খিচুড়ি একটা অবস্থা তৈরি হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। জানেন আপনি? নিশ্চিত ওই অঞ্চলগুলোতে যা পরিস্থিতি, আপনি যদি যে পরিকল্পনা নিয়ে বামফ্রন্ট বোর্ডের সময় মেমারির বাস স্ট্যান্ডকে পরিকল্পিত করা হয়েছিল, পেশাদারী সংস্থা দিয়ে তা জরিপ করা হয়েছিল, এবং সেখানে কত বছর পর্যন্ত এই ধরনের বাস স্ট্যান্ডকে আমরা মানুষের পরিষেবায় রাখতে পারি তার একটা পরিমাপ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে নির্দিষ্ট অন্য একটা বাস স্ট্যান্ডের জন্য জায়গা বরাদ্দ থাকলেও
পরিকাঠামোগত উন্নয়ন এবং চারিপাশে দোকান তৈরি করার জন্য এবং তাকে কেন্দ্র করে এক ধরনের ক্ষমতায়ন হওয়ার একটা পরিস্থিতি দেখলাম। কিছুদিন আগে আপনি যে কথা বলছেন ঠিকই, মেমারির অলিতে গলিতে এই আওয়াজ উঠেছিল। সেখানে ওই বাস স্ট্যান্ডের যারা ব্যবসাদার তাদের দোকানের সামনে হচ্ছে খুঁটি পোতা হয়েছিল, নির্দিষ্ট করলেন আপনি, যে নির্দিষ্ট মিষ্টির দোকানকে কেন্দ্র করে, আমি নাম করি এবং হ্যাঁ নির্দিষ্ট, এবং তারা হচ্ছে প্রতিবাদ করে, তারা অভিযোগ জানায় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন হয়। এগুলো প্রতিদিনকার বিষয়, এগুলো এমন নয়, এগুলো কোনোটাই অন্ধকারের বিষয় না, সবটাই দিনের আলো। এবং মেমারিবাসী এটা প্রতিদিন উপলব্ধি করছেন যে কি হচ্ছে এবং কি কোন দিকে যাচ্ছে মেমারির সামগ্রিক জনজীবন। বামপন্থীদের যে ভূমিকা অতীতের শুরু করে যখন হিতগৌরব দিয়ে শুরু করেছিলাম, এগুলো তো আছেই, তো আদর্শগত জায়গাতে আছেন। আপনি গান ফান শোনেন? নিশ্চিত। আর কোনদিন ডান্সিং বারে গেছেন? না। হ্যাঁ, এখানে ডান্সিং বার জানেন তো? হ্যাঁ শুনেছি, হ্যাঁ শুনেছি। ডান্সিং বারের গল্প জানেন? না, এই গল্প আমরা মানে রাখার চেষ্টা করছেন? সেই না, এই অঞ্চলের এই ধরনের অপসংস্কৃতির একটা নতুন লুণ্ঠন বাহিনী তৈরি হয়েছে, মূলত তারা শাসক দলের আশ্রয় নিয়েই তৈরি হয়েছে। এবং এটা আমরা এই সাধারণ মানুষ যেভাবে যতটুকু শোনে আমরাও সেই একইভাবে শুনি, এবং সেটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে। কিন্তু যেহেতু শাসকের হাত এই সমস্ত অপসংস্কৃতির কেন্দ্রগুলোর যারা উদ্যোক্তা তাদের মাথার উপর আছে বলেই সেগুলোকে নিয়ে আর প্রশাসনও একদম চুপ। সাধারণ মানুষের ক্ষোভ থাকলেও তার বহিঃপ্রকাশ ভয়ের কারণেই হয়তো সংগঠিত হচ্ছে না। শ্মশানের জমিতে জানেন তো, শ্মশানের জমি বাগিলা বোধহয় গ্রাম পঞ্চায়েত, সেই জমিকে নিয়ে এখানে ব্যবসা চলছে। আমি নেতার নাম করবো না, কারণ পাবলিসিটি ফালতু আমি দেবো না তাকে। বামপন্থী নেতা হিসেবে আপনি তো প্রার্থী, এই অভিযোগগুলো কি সামনে আনবেন নাকি এবার? নিশ্চিতভাবে এই অভিযোগগুলো মানুষ আনছে, আমরা তো তার সঙ্গে আছি। মানুষের যে জায়গায় মানুষ উৎপীড়িত, অভিযোগ জানেন তো? হ্যাঁ, এই অভিযোগগুলো আছে, এগুলো নতুন কিছু নয়। আমার কাছে কাগজপত্র আছে। কোনো অভিযোগই, আপনি যে অভিযোগগুলো করছেন এই অভিযোগগুলো আপনি তৈরি করেননি, আমরাও কেউ হচ্ছে শুধু অভিযোগ করার জন্য অভিযোগ করছি না। মানুষ কাগজ দিয়ে, মানুষ, সাধারণ মানুষ, এবং কিছু ডকুমেন্টেশন হয়েছে, কোনো অভিযোগের ভিত্তিতে আরটিআই করা হয়েছে, তার তথ্য মানুষ সংরক্ষিত করেছে। এবার তারা সামগ্রিকভাবে এটাকে প্রচারে আনতে পারছে না, তাদের ব্যক্তিগত কিছু ভয়ভীতি তো থাকেই, বুঝতে পারছেন। সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইটা, আমরা রাজনৈতিক ঝান্ডার নিচে যে লড়াইটা দিতে পারি, সাধারণ মানুষ সেই লড়াইটা দিতে পারে না। অনেক সময় তিনি নিঃসঙ্গ বোধ করেন। এই ধরনের পরিস্থিতি তো আছেই। আচ্ছা, আমরা কথা বলতে বলতে একটু জয়কে ভেবে দেখানোর জন্য অনেক মানুষ রয়েছে, তারা আজকে বিকেলে মোটামুটি ব্রিজের উপর দাঁড়িয়ে সাক্ষাৎকার শুনছেন, ইন্টারভিউ হচ্ছে। কিষাণু এখানকার একদম স্থানীয় ছেলে, বামপন্থী আন্দোলনের সঙ্গে রয়েছে। এবার আমি জয়কে বলবো ক্যামেরা ঘোরাতে পারবো। জয়, আমি একটা কিষাণু একটা সাবজেক্টে আসি, সেটা হচ্ছে কয়লা খনি অঞ্চলে গেছো কোনদিন? হ্যাঁ, আসানসোল অঞ্চলে আমি গেছি। মানে কয়লা দেখেছো তো? হ্যাঁ, কয়লা দেখেছি। কয়লা রং তো কালোই হয়। আর নিশ্চিত। কিন্তু নিমোর পাশে কয়লা খনি দেখেছো? হ্যাঁ, আপনি শুধু নিমো কেন, আপনি রসুলপুরের থেকে শুরু করুন। রসুলপুর যেখানে হাই রোডটা আপনার ক্রসিং, রসুলপুরের জিটি রোডের সঙ্গে হাই রোড যেখানে মিলেছে টোল প্লাজার পর থেকে, আপনি এদিকে যতটা যাবেন মাঝে মাঝে দেখবেন আপনি যে পাহাড়ের কথা বলছেন, এটা আর্টিফিশিয়াল কয়লা খনি একদম। আচ্ছা। এবং এগুলোকে কেন্দ্র করে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, শুধু তাই নয়, শুধুমাত্র দুর্বৃত্তায়ন তৈরি হয়েছে এমন নয়, একটা অপসংস্কৃতির আখড়াও তৈরি হয়েছে এটাকে কেন্দ্র করে। এক শ্রেণীর যুব সমাজকে এই লুম্পেন বাহিনীর একটা ইয়েতে তৈরি করে একটা বাহিনীকে পরিণত করা হয়েছে, যুব সমাজের একটা অংশকে, এবং তাদের বিভিন্নভাবে অপসংস্কৃতির জোয়ারে ভাসিয়ে দেওয়া চলছে শুধুমাত্র মাসেল পাওয়ার কালেক্ট করার জন্য। এটা তো চলছে। তো এইখানে যে পুলিশের ভূমিকা এবং এই মেমারি থানার পুলিশ, আমি শুনেছি, অভিযোগ জানি না কনফার্ম কিনা, আপনি বলতে পারবেন, যে এই কয়লা খনি অবৈধ, মানে কয়লা খনি না, আর্টিফিশিয়াল কয়লা খনিতে পুলিশের নাকি বলছে তোমরা করো, আমরা আছি। ওই মামা ভাগ্নে সেটিংয়ের মতো গল্প, এবং কানে গেছে অভিযোগ। দেখুন, প্রশাসন যদি এই ধরনের বিষয়ের মধ্যে প্রশাসন যদি যুক্ত না থাকে, বা প্রশাসনের যদি কোনোভাবে এর সঙ্গে আস্থাভাজন না হন প্রশাসন সেই দুর্বৃত্তদের, তাহলে কোনোদিনই এই ধরনের ঘটনা সংঘটিত হতে পারে না। এটা আমরা সবাই বিশ্বাস করি, এবং মানুষও সেই একই কথা বলছে। আইন শৃঙ্খলার প্রশ্নে যখন আন্দোলন বারবার করতে গেছেন, পুলিশের ভূমিকা কার্যত শাসক দলের অনুগত সৈনিকের মতো।
এই অভিযোগ আপনি করছেন না, অনেকেই করছে, সাধারণ মানুষও করছে, আমি সাংবাদিক হিসেবে দেখছিও তাই। আর আমার বলাটা অপরাধ নয়, আমার গণতান্ত্রিক পিলারের ভূমিকা আমি বলবোই। বহু আন্দোলন করতে গিয়ে পুলিশের করাল গ্যাসে বন্দী হয়েছেন, কখনো যুবকাষ্টে বলি হয়েছেন, আর বিভিন্ন কেস খেয়েছেন। মানে কেশাগ্রে বর্ষ করেছে এবং কেশানন্দ হয়েছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই। মানে কতবার কেস খেয়েছেন আপনি? আমার আপনার দল কত কেস খেয়েছে? আমার দলের এই অঞ্চলের আপনি 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলের একটা বড় অংশের আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে, এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হয়েছে। দীর্ঘদিন এই অঞ্চলের মানুষকে, এই যে পাড়ায় আমি দাঁড়িয়ে আছি, যে বাজারটা দেখছেন, এটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই সময় অনেককে ঘরছাড়া হতে হয়েছিল। নিশ্চিতভাবে পার্টি তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারপরে একটু একটু করে ঘুরে দাঁড়িয়েছে। আজ যে বৈরিতার সেই জায়গাটা না থাকলেও মানুষের সেই ক্ষতটা কিন্তু এখনো আমাদের বামপন্থী কর্মী সমর্থকদের প্রায় সবাই বুকে বয়ে নিয়ে চলছে। এবং এখনো যে আন্দোলনগুলো হচ্ছে, আপনারা দেখছেন পুলিশের ভূমিকা, যখন প্রকৃত ভূমিকা পুলিশের শাসকের মানে আমরা দেখছি যে দুর্বৃত্তদের রক্ষক হিসাবে পুলিশ হচ্ছে প্রতিবার নিজেকে প্রমাণ করছে। এবং স্বভাবতই যদি দুর্বৃত্তের সহায়ক হয় প্রশাসন, অবশ্যই দুর্বৃত্তের উল্টো দিকে যে বিরাট অংশের মানুষ থাকে তাদের বিরুদ্ধে পুলিশ হচ্ছে খেপাসারের ভূমিকা নেবে। এটা তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আরেকটা রেকর্ড খুব কানে বাজে, আপনার কাছে নিশ্চয়ই বাজবে, ফাটা রেকর্ড বাজে বেশি, জানেন তো? একদম। এই 10% 12% কমিশন গ্রাম পঞ্চায়েত সমিতিতে কাজের পরিপ্রেক্ষিতে, গ্রামের উন্নয়ন সরকার যে টাকা দেয়, পছন্দ মতো ঠিকাদার তাদেরকে দিতে হবে, না দিলে ঘরের বাইরে ঠক 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 হওয়া যাবে। এবং শুনেছেন অভিযোগ? এটা আমার শোনার কিছু না, এটা সোচ্চারে সব জায়গায় উচ্চারিত হচ্ছে। আমি শুনলাম মানে সেটা জাস্টিফাইড হচ্ছে এরকম নয়, মানে বাস্তব সত্য, এটা বাস্তব সত্য। এবং এটাকে নিয়ে আমাদের এই অঞ্চলে খবরের কাগজে আপনি দেখবেন শাসক দলের জনপ্রতিনিধিরা পর্যন্ত নির্দিষ্ট তাদের অন্য নেতৃত্বদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, সেটা খবরে আলাদা করে খবর হয়েছে, এবং তারা সুনির্দিষ্ট অভিযোগ করে, সাধারণ মানুষ নয়, শাসকেরই একটি অংশ আর একটি অংশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেছে যে এই ধরনের প্রক্রিয়া একটা মানে দুর্নীতির রাষ্ট্রীয়করণ বলতে পারি, অথবা দুর্নীতির প্রশাসনিককরণ বলতে পারি, এরকম একটা প্রক্রিয়া চলছে। এটা আমার সরকার পক্ষের এক অংশের মানুষের সোচ্চার অভিযোগ, এবং তথ্য দিয়েই তারা অভিযোগ করছেন। আমি বিরোধী পক্ষের নাম এখন নিচ্ছি না এই কারণে, কারণ আমি গণতন্ত্রে তাদেরকে ইনভাইট করছি, অন্তত শাসক দলের যিনি প্রার্থী আমাকে সাক্ষাৎকার দেবেন। আর ভারতীয় জনতা পার্টি এখন প্রার্থী ঘোষণা করেছে না, এখনো শুনেছি। যদি ভারতীয় জনতা পার্টি প্রার্থী ঘোষণা করে, আমাকে দয়া করে একটা ইন্টারভিউ দেবেন। আমার অনেক প্রচুর প্রশ্ন রয়ে যাওয়ার। আমার শেষ প্রশ্ন, কিষাণ, আমি নাম ভুল বলছি না তো? না, কি বলছি, কিষাণ। আসলে আমি মধ্যে মতিভ্রম করছি কি যায় না, সারা বাংলা ঘুরছি তো, বলছি যে এই বাংলার যে ভিয়েতনাম বলতে মেমারি বলা হতো, এটা অন্যভাবে নেবেন না। এই ভিয়েতনাম কি পুনরুদ্ধার হতে পারে? নিশ্চিতভাবে মানুষ আমাদের সাথে আছে, আমরা সেই পথেই অগ্রসর হচ্ছে সাধারণ মানুষকে সাথে নিয়ে। বেশ, আপনার সঙ্গে দেখা হবে নির্বাচনের যেদিন ফল ঘোষণা হবে। নিশ্চিত। যে লাল আবিরটা আপনি ওড়াতে পারলেন কিনা, তাহলে বুঝবো আপনার আন্দোলন এবং মানুষ আপনাকে ভোট দিয়েছে। আর যদি হেরে যান, তখন আপনাকে প্রশ্ন করার জায়গা থাকবে না, আপনি তখন মনোকষ্ট থাকবে। তবে আপনি আশাবাদী? মনোকষ্টে বামপন্থীরা মনোকষ্টে নয়, আন্দোলনে জয় পরাজয় আছে, নির্বাচনও আমাদের আছে। আপনি আশাবাদী, আমরা আশাবাদী যে লড়াই হবে, লড়াই হবে। বেশ, আপাতত কিষাণু ভদ্র বা একদম তরুণ প্রার্থী, অনেক কথাই হলো, নতুন করে রিপিট করছি না। তো কিতনা হ্যাঁ দাম ভাই, ও তো বাদ মে পাতা লাগ জায়গা। যদি সাক্ষাৎকার শাসক দেয়, অনেক প্রশ্ন আপনাকেও আছে, আর ভারতীয় জনতা পার্টির আপনাকে অনেক প্রশ্ন আছে। কারণ সামনেই জাতীয় সড়ক ভাঙা নিয়ে আমি সংবাদ প্রসঙ্গটা আমার কিষাণুকে বলা, এই সামনে যে জাতীয় সড়ক ভেঙে গেল, ধসে গেল, বিকশিত ভারতবর্ষ, উজাগার ভারতবর্ষ, সেখানে জাতীয় সড়ক কাজে তো ফেটে পড়ে গেল। এটা হওয়ারই ছিল। আমরা এখানকার যারা এই জাতীয় সড়ক দিয়ে, যখন জাতীয় সড়কের নির্মাণ হচ্ছিল, তার নির্মাণ প্রণালী, এর আগেও জাতীয় সড়ক নির্মাণ হয়েছে, তার নির্মাণ প্রণালী, নির্মাণ পদ্ধতি এবং যে ধরনের ম্যাটেরিয়াল, আমরা নির্দিষ্টভাবে প্রকৌশলী নই, কিন্তু সাধারণ মানুষের মনে এই প্রশ্ন থাকতো যে গত 10 বছর আগে যেভাবে রাস্তা তৈরি হয়েছে, এবার যেভাবে রাস্তা তৈরি হয়েছে, দুটোর মধ্যে আমূল গুণগত মানের পার্থক্য আছে। তাহলে বামপন্থীদের কাছে প্রচুর ইস্যু তো ঘেরার জন্য, বিজেপিকে এবং তৃণমূল কংগ্রেসকে প্রচুর ইস্যু। নিশ্চিতভাবে আপনি বিজেপি তৃণমূলকে আলাদা করে দেখছেন কেন? আজকে প্রথম সারির নেতৃত্বদের দেখুন,
তারা শুধুমাত্র কারোর দম আটকে গেলে, কেউ গণতন্ত্র না পেলে একে অপরের রিটার্ন টিকিট ট্রেনে কাটার মতো ফিরতি ট্রেনে আবার অন্যদিকে সওয়ারি হন। এটা তো দিনের আলোর মতো পরীক্ষা। এবং তাদের এই যে মতাদর্শ, সেই মানুষটাই তো অন্য দলের প্রতিনিধিত্ব করছেন। তাহলে এখান থেকে যা শিখেছেন সেটা হয়তো আর একটু বড় আকারে নেবে। তাই রাজ্য সড়ক ভাঙে আর বড় আকার হলে জাতীয় সড়ক ভাঙে, এর মধ্যে তফাৎ কিছু নেই। বামপন্থীদের মতাদর্শ হচ্ছে মানুষ, জনগণ, অর্থাৎ জনগণ। পিপল ডেমোক্রেসি খুব গুরুত্বপূর্ণ, কিষাণরা জানেন সেটা। জনগণ যদি সঙ্গে থাকে তবেই জিতবে। আর শাসক দলের গণতন্ত্র হচ্ছে যে মামা ভাগ্নে, এটা আমি বলছি না, আবার রাগ করবেন না, শাসক দলকে বলছি। বাকি ফাটাফাটি সাংবাদিকতা হবে এই মেমারির এই মাটিতে। আর ভিয়েতনামের যে পূর্বের ভিয়েতনামের যে সুনাম, সেটাকে কিষাণরা ফেরাতে পারে কিনা মানুষ ঠিক করবে, আমি ঠিক করবো না। আর বামপন্থীরা প্রতিদিন পরীক্ষিত অবস্থার মধ্যে দিয়ে বৈজ্ঞানিক ভিত্তিতে, যেহেতু সায়েন্টিফিক হয়ে সেই বিজ্ঞানের মতধারা ঘুরতে থাকে। আর মানুষের এই সামগ্রিক ইস্যুগুলো কার্যত মেঘের মতো কালো হচ্ছে। ইস্যু, দুর্নীতি, বেশ কিছু জায়গায় ঘটনা আছে। সঙ্গে থাকুন। আবার বলছি, গালমন্দ আমায় করবেন না। আমি শাসক দলকে ইনভাইট করছি, সবাইকে, সবার সাক্ষাৎকার নেবো, খোলা জানা নেবো। এখানে দাঁড়িয়ে যদি নেন, এখানেও নেবো আমি। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মণ্ডল, মেমারি।